অনেক অপেক্ষার পরে উৎসব সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অবি করিম, সাদিয়া আয়মান সহ আরও অনেকে। বাংলা সিনেমার হিস্ট্রিতে এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। উৎসব সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে, তো উৎসবের জোয়ারে গা ভাসাতে তোমাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। আর এই সিনেমাটি এখন পর্যন্ত কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, তো অনেকজনের রিকোয়েস্ট আমাকে এটা ট্রেলার দিয়েই করতে হচ্ছে। এই কারণে কথার সাথে সবসময় সিনের মিল নাও থাকতে পারে। বিষয়টা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যদি তোমাদের সিনেমার কাহিনীটি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবে। কোনো স্পয়লার না দেওয়ার একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় জাহাঙ্গীর নামের একজন লোককে। অন্য সব মানুষের থেকে সে একটু বেশি কৃপণ ছিল, এই জন্য গ্রামে তোর নাম ছিল খাইস্টা জাহাঙ্গীর। সে কিন্তু মানুষ হিসেবে খুব একটা খারাপ না, তবে ওর অতি কৃপণ মনোভাবটা মানুষের কাছে ওকে অসহনীয় করে তুলেছিল। সোজা কথায় বলতে গেলে সে একদম হাড় কিপটে। জাহাঙ্গীর থেকে খাইস্টা জাহাঙ্গীর হয়ে ওঠার পর্বটা শুরু হয়েছিল 1 বছর আগে। জাহাঙ্গীর তার মামাতো ভাই মোবারক সাহেবের বাড়িতে থাকত। ঢাকার মোহাম্মদপুরের শান্তিনীর নামক একটা আবাসিক এলাকায় ছিল মোবারক সাহেবের বাড়িটা। মোবারক সাহেব এবং জাহাঙ্গীর মিলে তাদের ক্যাটারিংয়ের ব্যবসাটা চালাতো। সেটার নাম ছিল উৎসব ক্যাটারিং। মোবারক সাহেব তার প্রতিষ্ঠানের নামের মতোই সবসময় উৎসব করতে পছন্দ করতেন। ঈদের আগের দিন রাতে এলাকার প্রায় সবাইকে দাওয়াত করতেন ওনার ছাদে। খাওয়া দাওয়া, মজ মাস্তি অনেক কিছু হতো সেখানে। আর মোবারক সাহেব ছিলেন শৌখিন মানুষ, তিনি গান গাইতে খুবই পছন্দ করতেন। সবাইকে একত্রিত করে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ওনার অনেক পছন্দ ছিল। এর জন্য প্রত্যেক চাঁদ রাতেই তিনি এই কাজটা করতেন। প্রত্যেক বছর না এবারও মোবারক সাহেব অনেক মানুষ দাওয়াত দিয়েছেন। তারপর শুরু হয়ে যায় সেখানে সঙ্গীত সন্ধ্যা। গান গাইতে গাইতে মাঝখানে মারা যায় মোবারক সাহেব। ওনার গানটা শেষও হয় না। আর মোবারক সাহেবের ছেলেমেয়েরা সবাই ক্যানাডাতে সেটেল। আর ঠিক এই কারণেই ওনার ব্যবসা এবং বাড়ি দেখাশোনার ভার গিয়ে পড়ে জাহাঙ্গীরের কাঁধে। জাহাঙ্গীর ছিল খুবই হিসাবি এবং কৃপণ টাইপের লোক। মোবারক সাহেবের যে ভিলাটা রয়েছে এটা অনেক বছর আগের। আর ঠিক এই কারণেই ডেভেলপাররাও কয়েক বছর ধরে ওনার কাছে ঘুরঘুর করছিল বাড়িটা নিয়ে সুন্দর করে সেখানে একটা বিল্ডিং বানিয়ে দেবে। কিন্তু এই বাড়িতে জড়িয়ে ছিল মোবারক সাহেবের অনেক স্মৃতি। আর ঠিক এই কারণেই তিনি এটা কখনোই ডেভেলপারকে দেননি। তবে মোবারক সাহেব মারা যাওয়াতে এখন জাহাঙ্গীর অন্য চিন্তা করছে। এই ছোট্ট আর পুরাতন বাড়িতে তেমন একটা ভাড়াটিয়াও হয় না। ঠিক এই কারণেই সে ডিসাইড করে যে এই বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেবে। এলাকার মধ্যে জাহাঙ্গীর যেখানেই যেত সেখানেই চলতো ওর কিপটামি। ওর কিপটামি দেখতে দেখতে এলাকার মানুষ একদম অসহ্য হয়ে যায়। হঠাৎই একদিন এলাকার কিছু তরুণ তরুণী ব্যান্ড সঙ্গীত প্র্যাকটিস করছিল উচ্চস্বরে। ঠিক তখনই জাহাঙ্গীর চলে যায় থানায় এবং ডেকে আনে পুলিশ। আর সেই ছেলেপেলেদেরকে ধরিয়ে দেন। যেসব পোষা বিড়াল এলাকায় ঘুরে বেড়াতো তাদেরকে ধরে আটকে রাখতো জাহাঙ্গীর। আশেপাশের কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতে লাগতো এবং সেখানে ডিজে পার্টি বা এরকম টাইপের বক্স বাজাতে থাকতো, তাহলে অনেক সময় জাহাঙ্গীর সেটা লাইনও কেটে দিত। এলাকায় যেই প্রোগ্রামই হোক না কেন কোনোটাতেই চাঁদা দেয় না জাহাঙ্গীর। অকারণেই মানুষজনের গাছের ডালপালা কেটে দিত। আরও অনেক আজেবাজে কাজ করতো জাহাঙ্গীর। আর ঠিক এই কারণে এলাকার মানুষ তাকে একদমই দেখতে পারত না আর খাইস্টা জাহাঙ্গীর বলে ডাকতো। আর ঠিক এই কারণে এলাকার মানুষরা তো ওকে নিয়ে একটা স্লোগানও বানিয়ে ফেলেছে, খাইস্টা জাহাঙ্গীর নিপাত যাক, শান্তিনীর মুক্তি পাক। কিন্তু এই ব্যাপারটা তো জাহাঙ্গীর সাহেবের কোনো ভ্রুক্ষেপই নেই। এলাকার মানুষ তাকে নিয়ে যা বলে বলুক, এতে তার কিচ্ছু আসে যায় না। উৎসব ক্যাটারিংয়ের যে স্টাফরা আছে তাদের বেতনাদিও ঠিকভাবে দেয় না জাহাঙ্গীর। আর ছুটি তো একদমই দেয় না বললেই চলে। এ বাড়িতে জাহাঙ্গীর তার স্টাফদের ছুটি দিয়েছিল মাত্র একদিন। আর ঈদের দিন জাহাঙ্গীর বের হতো 2 টাকার বান্ডিল নিয়ে। এলাকার বাচ্চা কাচ্চারা যখন ওর কাছে সালামি চাইতে আসতো তখন 2 টাকা করেই দিত। এলাকার সকল মানুষের বিরক্তর কারণ হয়ে এভাবেই জীবনযাপন করছিলেন জাহাঙ্গীর। এভাবেই কেটে যায় 1টি বছর। আবারও চাঁদ রাত চলে আসে। আর জাহাঙ্গীর যেহেতু অনেক কিপটা ছিল, এর জন্য চাঁদ রাতে আর তাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানটাও সে করা বন্ধ করে দিয়েছিল। আর এই চাঁদ রাতটাই জাহাঙ্গীরের সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। সেদিন রাত্রেবেলা যখন জাহাঙ্গীর ঘুমিয়েছিল তখন হঠাৎই স্বপ্নে দেখতে পায় তার ভাই মোবারককে। অন্যান্য চাঁদ রাতের ন্যায় স্বপ্নের মধ্যেও মোবারক সাহেব হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিল। স্বপ্নের মধ্যে জাহাঙ্গীর অনেক ভয়ে ভয়ে যায় মোবারক সাহেবের কাছে। খানিকক্ষণ জাহাঙ্গীরের দিকে তাকিয়ে থেকে তারপর মোবারক বলতে থাকে, আজ রাতে 3টা ভূত আসবে তোমার সাথে দেখা করতে। আর এই ভূতগুলো তোমাকে পালাক্রমে দেখাবে তোমার জীবনের অতীত, বর্তমান এবং যে ভবিষ্যৎটা হতে পারতো এমন কিছু। মোবারক সাহেবের মুখে এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় জাহাঙ্গীর আর দেয় এক চিল্লানি। সাথে সাথেই ঘুমটাও ভেঙে যায় জাহাঙ্গীরের। ঠিক তখনই তার কানে ভেসে আসে ওর বাসার বাথরুম থেকে কেউ যেন চিৎকার করে বেসুরো গলায় গান গাইছিল। তারপর ভয়ে ভয়ে গিয়ে জাহাঙ্গীর টয়লেটের দরজাটা খোলে। সেখানে গিয়ে দেখতে পায় চঞ্চল চৌধুরী সাদা সাদা কালো কালো গানটি গাইছিল এবং দাঁত ব্রাশ করছিল। স্বপ্নে যেমনটা মোবারক সাহেব বলেছিল যে ওর কাছে 3টা ভূত আসবে, এটা হলো তার প্রথম ভূত। মানুষ ভূতেদের খুব একটা বিশ্বাস করে না, ঠিক এই কারণে এই ভূতটা এসেছিল চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ ধরে।
আর জাহাঙ্গীরও কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারে না। সে চিন্তা করতে থাকে যে এগুলো হয়তো বা আমার মনের ভ্রম, ভূত বলতে তো পৃথিবীতে কিছু নেই, স্বপ্নে ওগুলো দেখেছি, এই জন্যই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। তবে ভূতও কম না, সে বিশ্বাস করেই ছাড়বে যে সে ভূত। জাহাঙ্গীরের বাড়িতে একটা পুরাতন টিভি ছিল যেটা গত 20 বছর ধরে নষ্ট। তো ভূত সেই টিভিটা ঠিক করে দিয়ে বলে যে দেখো আমি আসলেই ভূত, আর আমার মধ্যে রয়েছে অনেক শক্তি। আর সেই টিভিটাতেই চঞ্চল চৌধুরী দেখতে থাকে জাহাঙ্গীরের অতীত। জাহাঙ্গীর যখন অনেক ছোট ছিল তখন তার বাবা আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাড়িতে রঙিন টিভি নিয়ে এসেছিল। ওদের পরিবারটা ছিল খুবই সুখী একটা পরিবার, কিন্তু এই সুখটা বেশি দিন জাহাঙ্গীরের কপালে টেকে না। ওর বয়স যখন মাত্র 16 বছর তখন একটা রেল দুর্ঘটনায় মারা যায় জাহাঙ্গীরের বাবা মা। এই ব্যাপারটায় অনেক কষ্ট পেয়ে যায় কিশোর জাহাঙ্গীর। তার জীবন থেকে যেন সব রঙই মুছে গেল। জাহাঙ্গীরের একটা বোনও আছে, ওর নাম জুই। তখন তার বোনকে নিয়ে জাহাঙ্গীরের ঠাঁই হয়েছিল ওর মামার বাড়িতে। ওর মামাতো ভাই মোবারক ওদেরকে অনেক ভালোবাসত। তার আদর যত্নে বেড়ে উঠতে থাকে ওরা দুই ভাই বোন। আবারও জাহাঙ্গীরের ভালো দিন ফিরে এসেছে। বাইক নিয়ে ঘোরাঘুরি করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এইসবেই মেতে থাকতো জাহাঙ্গীর। এভাবে কিছুদিন কাটার পর একটা দোকান দিয়ে ফেলে জাহাঙ্গীর। আর ওর দোকানটার নাম ছিল উৎসব ভিডিও স্টোর, যেখানে সে বিক্রি করত ভিসিআর এর বিভিন্ন ক্যাসেট, সাথে সেগুলো রেন্টেরও ব্যবস্থা রয়েছিল। আর এটাই হলো জাহাঙ্গীরের জীবনে প্রথম ব্যবসা। এমনভাবে ওদের দিন খুব ভালোভাবেই কাটতে শুরু করে। কিছুদিন পরে ওর বোন জুইকে বিয়ে দেয় ইংল্যান্ড প্রবাসী এক ছেলের সাথে। তারপর কিছুদিন এভাবেই কাটার পরে একটা সময় জাহাঙ্গীরের মামা এবং তার পুরো পরিবার চলে যায় ঢাকায় তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। এমনিতেও তো বোনকেও বিয়ে দিয়ে দিয়েছে, আর এবার তার মামার পরিবারও চলে গেল ঢাকা। আবারও জাহাঙ্গীর অনেক একা হয়ে পড়ল। এভাবেই জাহাঙ্গীরের দিন কাটতে থাকে। পার হয়ে যায় অনেক কয় বছর। এর মধ্যেই জাহাঙ্গীরের বোনের ঝামেলা হয়ে যায় তার দুলাভাইয়ের সাথে। তারপর তার বাচ্চাটাকে নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে চলে আসে ওর বোন জুই। ডিভোর্স হয়ে যায় ওর বোনের। কিছুদিনের মধ্যেই তার ছেলেটাকে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ওর বোন জুই। তখন থেকে ভাগ্নে জয়কে সাথে করে ওর জীবন আবার নতুনভাবে শুরু হয়। জাহাঙ্গীরের জীবনের এমন দুঃসময় এসেছিল ওর প্রথম প্রেম। জেসমিন আক্তার নামে এলাকার এক সুন্দরী মেয়ে ছিল, আর সে মাঝে মধ্যে আসতো জাহাঙ্গীরের দোকানে ক্যাসেট নেওয়ার জন্য। এমন একদিন জেসমিন ওর দোকানে এসে শাহরুখ খানের একটা সিনেমা নেয়, যেটার নাম ছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। কিন্তু ভুলবশত জাহাঙ্গীর তাকে দিয়ে দিয়েছিল বেসিক ইনস্টিংক্ট নামে আরেকটা সিনেমার ক্যাসেট। আর এই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় ওদের দুজনের মধ্যে। তারপর পরে জাহাঙ্গীর তার ভাগ্নের মাধ্যমে আবার ওই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি দেয় জেসমিনকে। এরপর থেকে আস্তে আস্তে ওদের দুজনকে ভালো লাগাতে শুরু হয়। আর এমন মেলামেশা করতে করতে কিছুদিনের মধ্যে ওদের ভালো লাগাটা ভালোবাসায় পরিবর্তন হয়। কিছুদিন প্রেম ভালোবাসা করার পরে জাহাঙ্গীর সোজা চলে যায় জেসমিনের বাড়িতে এবং বিয়ের প্রস্তাব দেয়। তবে এখানে জেসমিন একটা প্রস্তাব করে বসে। সে জানায় যে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে ঢাকায় গিয়ে পড়াশোনা করতে দিতে হবে। তখন জাহাঙ্গীর জেসমিনের এই শর্তটা মেনে নেয়, আর এর জন্য ওদের বিয়েও হয়ে যায়। এতটুকু পাস্ট দেখানোর পরে কাহিনীটা আবার চলে আসে প্রেজেন্ট টাইমে। দেখতে পাওয়া যায় চঞ্চল চৌধুরীর রূপী সেই ভূতটা উধাও হয়ে গেছে, আর টিভিটাও আবার ঠিক আগের ন্যায় ঝিরঝির করতে শুরু করে। জাহাঙ্গীর কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল না এটা আসলেই ঘটল ওর সাথে। অনেক চিন্তাভাবনা করে এর কোনো কুল কিনারা পাচ্ছিল না জাহাঙ্গীর। এর জন্য সে সেখান থেকে সোজা চলে আসে নিচতলায় ওদের অফিসে। সেখানে ঘোরাঘুরি করতে থাকলে জাহাঙ্গীরের সাথে দেখা হয়ে যায় দ্বিতীয় ভূতের। আর এই 2 নম্বর ভূতটা এসেছিল জয়া আহসানের রূপ ধরে। এখনও জাহাঙ্গীরের পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে সে আসলেই স্বপ্ন দেখছে না এটা রিয়েলিটিতেই ঘটছে। তারপরেও যেহেতু সে প্রথম ভূতকে দেখে ফেলেছে, এখন সে মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছে। এই 2 নম্বর ভূত মানে জয়া আহসান এক তুড়িতে জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে একটা ফাঁকা হলের মধ্যে। হলে থাকা সেই বিশাল পর্দার জাহাঙ্গীর দেখতে পায় তার ফেলে আসা সংসার জীবন। জাহাঙ্গীর, জেসমিন এবং তার ভাগ্নে জয়ের সময় খুব ভালোভাবেই কাটছিল। ওদের সংসার জীবনে কোনো রকম কোনো ঝামেলাই হতো না। তবে আস্তে আস্তে তাদের রিলেশনে পড়তে থাকে জাহাঙ্গীরের কৃপণতার ছাপ, আর তাদের সম্পর্কটায় ফাটল ধরতে শুরু করে। যেমন একসাথে কোথাও ঘুরতে গেলে সেটার হিসেব নিকেশ করার নিয়ে ওদের মধ্যে বেঁধে যেত ঝামেলা। কুরবানির সময় মাংস বিতরণ নিয়েও হতো অনেক ঝামেলা, কারণ জাহাঙ্গীর কোনোভাবে গরিব দুঃখীদের প্রাপ্যটা দিতে চাইতো না ঠিকঠাকভাবে। তারপরে এসব কিছু মেনেই চলছিল জেসমিন। তবে হঠাৎ একদিন জাহাঙ্গীর সবকিছুর মাত্রায় পার করে ফেলে। অনেক আগে থেকেই জেসমিনের স্বপ্ন ছিল সে ঢাকা ভার্সিটিতে পড়বে, আর সেই জন্য ইন্টারমিডিয়েট পাশ করার পরে জেসমিন ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সেটার ফর্ম ওঠায়। দেখতে দেখতেই সেটার ভর্তি পরীক্ষার দিন ঘনিয়ে আসে। আর ঠিক এই সময় জাহাঙ্গীর করে বসে আজব এক কাণ্ড। জেসমিনের ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা নিয়ে গিয়ে একটা সিন্ধুকের মধ্যে লুকিয়ে ফেলে জাহাঙ্গীর। আর এটার জন্য পরীক্ষাটা দেওয়া হয় না জেসমিনের। এর মধ্যেই জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়েও চলে গেছে। তবে জেসমিন এখনও তো জানতোই না যে তার অ্যাডমিট কার্ডটা আসলে কি হয়েছিল। সে তো নিজেকেই দোষ দিয়ে যাচ্ছিল যে হয়তোবা সেই ঠিকঠাকভাবে এটা রাখতে পারেনি, এর জন্য হারিয়ে ফেলেছে। তবে একদিন বাসা গোছানোর সময় জেসমিন খুঁজে পায় সিন্ধুকের মধ্যে সেই অ্যাডমিট কার্ডটা।
এটা দেখে জেসমিনের আর বুঝতে বাকি থাকে না যে তার স্বামী জাহাঙ্গীর ইচ্ছে করেই সেটা লুকিয়ে রেখেছিল, যেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারে। এই ব্যাপারটা নিয়ে জেসমিন তো অনেক রাগান্বিত হয় আর জাহাঙ্গীরকে যা ইচ্ছা তাই বলতে শুরু করে। তবে জাহাঙ্গীরও তো অনেক চালাক মানুষ, সে নিজের ভুলটা স্বীকার করে না এবং অনেক করে ক্ষমা চায় জেসমিনের কাছে। আসলে জাহাঙ্গীর এই কাজটা করেছিল অন্য কারণে। সে মনে মনে চিন্তা করেছিল যে ছোটবেলা থেকে যাকেই সে বেশি ভালোবাসছে সেই তাকে ছেড়ে চলে গেছে, আর যদি জেসমিন ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যায় তাহলে হয়তো বা তাকে ছেড়ে চলে যাবে জেসমিন। আর ঠিক এই ভয় থেকেই জাহাঙ্গীর ওর অ্যাডমিট কার্ডটা লুকিয়ে ফেলেছিল। অনেক করে বোঝানো সোজানোর পরে জেসমিনকে মানিয়ে নেয় জাহাঙ্গীর। ওদের সময় আবারও ঠিকঠাকভাবে চলতে শুরু করে। হঠাৎই এক সকালবেলাতে জাহাঙ্গীর জেসমিনকে বলে, তুমি আমার ভাগ্নে জয়কে ভালোভাবে দেখে শুনে রাখতে পারোনি, আর ঠিক এই কারণে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে ইংল্যান্ডে। এই কথাটা শুনে অনেক রেগে যায় জেসমিন এবং বলে, তুমি কি ওকে কখনো একটা খেলনা পর্যন্ত কিনে দিয়েছো, বা ওর খাবার জন্য ভালো কোনো জিনিস কি কোনোদিন তুমি এনে দিয়েছো, কিংবা ওর হাতে কোনোদিন তুমি টাকা ধরে দিয়ে বলেছো যে তোর যা ইচ্ছা দোকানে গিয়ে খাস? এমনটা তো তুমি কখনো করনি, আর দোষ দিচ্ছ তুমি আমাকে। তো তোমার ভাগ্নেকে যে তোমার দুলাভাই নিয়ে গেছে এর দায়ী তুমি, এটার দোষটা তুমি আমাকে করতে পারো না। এসব কথাবার্তা নিয়ে ওদের দুজনের মধ্যেই লেগে যায় তুমুল গণ্ডগোল। সময় এভাবেই পার হতে থাকে। জাহাঙ্গীরের অতি কৃপণতার জন্য সবার জীবনকেই সে বিভীষিকাময় করে তুলেছিল। তবে জাহাঙ্গীরের চিন্তাধারা অন্যরকম। 16 বছর বয়সে সে যখন তার বাবা মাকে হারিয়েছিল তখন থেকেই সে বুঝতে পেরেছিল যে অর্থকষ্ট কতটা খারাপ হতে পারে। আর ঠিক এই কারণেই সে টাকা পয়সা গুছিয়ে রাখত, যে যদি সামনে কোনোদিন ঝামেলা হয় তাহলে এটা দিয়েই সে চলতে পারবে। আর জাহাঙ্গীরের বড় হওয়ার পরে তার বাবার দেনা তাকেই শোধ করতে হয়েছিল। আর এই ব্যাপারগুলো থেকেই শুরু হয়েছিল জাহাঙ্গীরের কিপটামি। সবসময় জাহাঙ্গীর জেসমিনকে এইসব কথাই বলতো। তবে জাহাঙ্গীরের এত কাহিনী শুনতে চায় না জেসমিন, আর ওর এত দুঃখের কথা কোনোভাবেই মন গলাতে পারে না জেসমিনের। জাহাঙ্গীরের কৃপণতাকে তো সে মেনেই নিয়েছিল, কিন্তু ওর যে অ্যাডমিট কার্ডটা লুকিয়েছিল এটার জন্য ওর জেসমিনের রাগ বেশি ওর ওপর। কোনোভাবেই সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না ওই লোকটার সাথে যে তার ভালো চায় না। সারা রাত ধরে চিন্তাভাবনা করে জেসমিন, আর পরদিন সকালবেলা একটা চিঠি লেখেই চলে যায় জেসমিন। উদ্দেশ্য ঢাকা। জেসমিন আর জাহাঙ্গীরের বাড়িটা ছিল রাজশাহীতে। তো ঢাকা যাওয়ার জন্য জেসমিন উঠে যায় একটা ট্রেনে। ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে বাইক নিয়ে তাড়াহুড়া করে চলে আসে জাহাঙ্গীর, কিন্তু এসে দেখতে পায় ট্রেনটা চলে গেছে, তার সাথে সাথে জেসমিনও। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় জাহাঙ্গীর। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে ভালোবেসে বিয়ে করা জেসমিন ওকে কিভাবে ছেড়ে চলে গেল একা। আর নিজের ইগো তো আছে, এর জন্য কোনোদিনও জাহাঙ্গীর যায়নি জেসমিনকে খোঁজার জন্য। অনেকদিন রাজশাহীতেই পড়েছিল জাহাঙ্গীর। তারপর সবকিছু গুছিয়ে জাহাঙ্গীর উঠে পড়ে ট্রেনে। উদ্দেশ্য ঢাকায় থাকা তার মামাতো ভাই মোবারক হোসেনের বাড়ি। আর এই জায়গা থেকেই ওর নিঃসঙ্গ জীবনটা শুরু। এতটুকু দেখানোর পরপরই কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। জাহাঙ্গীর খেয়াল করে দেখতে পায় 2 নম্বর ভূত জয়া আহসানও উধাও হয়ে গেছে। আর দেখতে পায় সে আবারও তার অফিস রুমের মধ্যেই চলে এসেছে, কিন্তু একটু আগেই তো সে ছিল বড় রকমের একটা হলের মধ্যে। এগুলোতে কিছুই বুঝে উঠতে পারে না জাহাঙ্গীর। তবে এবার ওর খানিকটা বিশ্বাস হতে শুরু হয় ভূতগুলো সম্পর্ক। বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে পুরোনো দিনের স্মৃতিগুলো দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে জাহাঙ্গীরের। তাই সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে। সে যখন একটা পার্কের মধ্যে গিয়ে হাঁটছিল তখন একটা গাছের পাশ থেকে বের হয়ে আসে অপি করিম রূপী তৃতীয় ভূত। এবার জাহাঙ্গীর একদমই শিওর হয়ে যায় যে ভূতগুলো আসলেই সত্য। এই ভূতটা নিকটবর্তী ভবিষ্যৎ ভূত। তো সে জাহাঙ্গীরকে দেখাতে থাকে ওর নিকটবর্তী ভবিষ্যৎ সম্পর্কে। ওরা যে সময়টায় অবস্থান করছিল সেটা থেকে 6 ঘন্টা পরে নিয়ে যায় জাহাঙ্গীরকে, মানে আজকে ঈদের দিন। ওকে নিয়ে চলে আসে ওরই এক ক্যাটারিং স্টাফের বাড়িতে। ক্যাটারিংয়ের বাবুর্চির বাড়িতে ঈদের খুশি নেই। একে তো সে ঈদের ছুটি পেয়েছে মাত্র একদিন, আর তার এতটাই টাকার অভাব যে তার ছেলেকে সে ট্রিটমেন্টও করাতে পারছিল না। এই ব্যাপারগুলো দেখে জাহাঙ্গীরও অনেকটাই কষ্ট পেয়ে যায়। তার পরপরই অপি করিম জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে ওর ভাগ্নে জয়ের বাড়িতে। জয় বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছে। প্রত্যেক বছর ঈদেই তার মামা জাহাঙ্গীরকে সে দাওয়াত করে, কিন্তু খরচের ভয়ে একটাবারও জাহাঙ্গীর তার ভাগ্নে জয়ের কাছে যায় না। এটার সাথে জাহাঙ্গীরের মধ্যে আরও একটা ব্যাপার কাজ করতো, যে ওকে হারানোর ভয়। কারণ জাহাঙ্গীরের মনে এটা দানা বেঁধে নিয়েছিল যে সে যাকেই আপন করে ধরে সেই তাকে ছেড়ে চলে যায়। আর ঠিক এই জন্যই সে জয়কে আর আপন করে নিচ্ছিল না। তবে জয় তো এত কিছু বুঝতো না। সে মনে মনে ভাবতো যে মামা কেনই বা আমার বাড়িতে আসে না, আর অনেক কষ্টও পেতে থাকে। এই ঘটনাগুলো দেখেও জাহাঙ্গীর তার ভাগ্নের জন্য অনেক কষ্ট পেয়ে যায়। তারপর পরই অপি করিম জাহাঙ্গীরকে নিয়ে চলে আসে ওর প্রথম ভালোবাসা জেসমিনের বাড়িতে। জাহাঙ্গীরের মতো জেসমিনও এখন বুড়ি হয়ে গেছে। জেসমিন সেদিন ঢাকা এসেছিল শূন্য হাতে, কিন্তু ঠিকই সে তার ভবিষ্যৎটা গড়ে নিয়েছে। পড়তে পেরেছিল সে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে। আর বর্তমানে জেসমিন একজন শিক্ষক। আর জাহাঙ্গীরের মতো জেসমিন কিন্তু একা নেই, একটা বিয়েও করেছে সে। জেসমিনের সংসারে আলো করে আছে তার একটা ছেলে এবং একটা মেয়ে। আর জেসমিনের এখনকার যে স্বামী তার স্বভাব চরিত্র একদমই জাহাঙ্গীরের উল্টো। সে সবসময় জেসমিনকে প্রশংসা করত,
আর যখন তার যে সাপোর্টটা প্রয়োজন সেটা করতো তার স্বামী। জাহাঙ্গীর এই ব্যাপারগুলো দেখে কিছুটা খুশি হয় এবং কিছুটা দুঃখীও হয়, মানে একরকমের মিশ্র প্রতিক্রিয়া। সে দুঃখী হয় এটা চিন্তা করে যে যদি জেসমিন আজ তার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো, আর খুশি হয় জেসমিনের সফলতাটা দেখে। তারপর পরই অপি করিম কিছু পরামর্শ দেয় জাহাঙ্গীরকে, আর ওকে সবকিছু আবার নতুন করে শুরু করতে বলে। আর সাথে সাথে উধাও হয়ে যায় 3 নাম্বার ভূত অপি করিম। জাহাঙ্গীর তখন নিজেকে আবিষ্কার করে ঈদের আগের দিন রাত্রেবেলাতে, যে সময়টায় সে ঘোরাঘুরি করছিল। এই ব্যাপারগুলো নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় জাহাঙ্গীর। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর পরই জাহাঙ্গীর সেখান থেকে সোজা চলে আসে তাদের এলাকার ডাক্তার এজাজের কাছে, আর সবকিছু খুলে বলে ওকে। জাহাঙ্গীরের মুখে এসব কথা শুনে ডাক্তার এজাজ বলে, এগুলো সবই তোমার হ্যালুসিনেশন। ডাক্তারের মুখে ওসব কথা শোনার পরও জাহাঙ্গীর এটা বিশ্বাস করেই নেয় যে 3টা ভূত এসেছিল ওগুলো হয়তোবা সত্যই। আর এই ব্যাপারগুলোতে জাহাঙ্গীর কিন্তু ঠিকই পরদিন বদলে গিয়েছিল। সে নিজেকে আর হিসেবের খাতায় বন্দি রাখতে চায় না। সে যেন এক নতুন মানুষে পরিণত হয়েছে। সে চেয়েছিল এবার খোলা আকাশে উড়ে বেড়াতে। ঈদের দিন সকালবেলাতে তার ভাগ্নের দেওয়া পাঞ্জাবিটা পরেই বেরিয়ে পড়ে জাহাঙ্গীর। প্রথমেই চলে আসে জাহাঙ্গীর কবরস্থানে এবং তার মামাতো ভাই মোবারকের কবরটা জিয়ারত করে। অন্যান্য ঈদের দিন তো মোবারক 2 টাকার বান্ডিল নিয়ে বের হতো সালামি দেওয়ার জন্য, কিন্তু এবার একটা বাচ্চাকেই 2000 টাকা দিয়ে বসে জাহাঙ্গীর। ওর বাড়িতে যে বিড়ালগুলোকে সে আটকে রেখেছিল সেগুলোকে ছেড়ে দেয়। তারপর একটা ভ্যাসপা মোটরসাইকেল নিয়ে চলে আসে জেসমিনের বাড়িতে। জেসমিন জাহাঙ্গীরকে দেখেই তো পুরো অবাক, কিন্তু সে এটা জাহাঙ্গীরের থেকে ঢেকে রাখার চেষ্টা করে। ওরা দুজনে একসঙ্গে বারান্দায় বসে অনেক গল্পগুজব করে। ও যদি আগের জাহাঙ্গীর থাকতো তাহলে জেসমিনের এত সুখ দেখে সে ঝোলে পুড়েই মরে যেত। কিন্তু কেন জানি এখন একটু সুখের অনুভূতিই হয় জাহাঙ্গীরের মধ্যে। তবে জাহাঙ্গীর কিন্তু জেসমিনের কাছে মাপ চায় না, কারণ এটার ডেট এক্সপায়ার অনেক আগেই হয়ে গিয়েছিল। তবে কিছুটা সময় মানুষের চেহারা দেখেও তো বোঝা যায় যে ও কতটা অনুতপ্ত, আর জাহাঙ্গীরকে দেখেও তেমনটাই বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ গল্পগুজব করার পরে জেসমিনকে বিদায় দিয়ে জাহাঙ্গীর যখন চলে যাবে, ঠিক তখনই জাহাঙ্গীরকে অবাক করে দিয়ে জেসমিন একটা সত্য তথ্য দেয়। যে সময়টায় জেসমিন জাহাঙ্গীরের বাড়ি থেকে চলে এসেছিল তখন সে প্রেগনেন্ট ছিল। তারপর ওর পেট থেকে জন্ম নেয় ওর বড় মেয়ে এশা। এশা আসলে জাহাঙ্গীরের মেয়ে, আর এশাকে সে জাহাঙ্গীরের পরিচয়ে মানুষ করেছে। তবে কখনোই জাহাঙ্গীরকে এটা জানতে দেয়নি যে তার একটা মেয়েও রয়েছে। আসলে জেসমিনের ধারণা ছিল জাহাঙ্গীর মানুষ হিসেবে খুবই কৃপণ এবং ধোঁকাবাজ টাইপের, কিন্তু আজকে তার মনে হচ্ছে যে জাহাঙ্গীর বদলে গেছে। আর ঠিক এ কারণে জাহাঙ্গীর কাছে সবকিছু খুলে বলল। জেসমিনের মুখে ওসব কথা শুনে জাহাঙ্গীর তো একদম আবেগে আপ্লুত হয়ে পড়ে। এতদিন ধরে সে জানতো যে পুরো পৃথিবীতে সে একা, ওর আর কেউ নেই। কিন্তু আজকে সে জেনে গেল যে এই পৃথিবীতে তারও একটা অংশ আছে, আর যেটা একেবারেই তার নিজস্ব, তার আপন মেয়ে এশা। তারপর জাহাঙ্গীর দেখা করতে চায় তার মেয়ে এশার সাথে। তখন জেসমিন জানায় যে এশা তার বন্ধু বান্ধবের সাথে গেছে রেস্টুরেন্টে। সে যে সেখান থেকে বাড়িতে আসবে এইটারও তর্স হয় না জাহাঙ্গীরের, আর সে সাথে সাথেই বাইকটা নিয়ে চলে আসে সেই রেস্টুরেন্টে। জাহাঙ্গীর প্রথমবারের মতো দেখে তার মেয়েকে দেখে তো সে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। যদিও জাহাঙ্গীর এশাকে কখনো দেখেনি, কিন্তু এশা দূর থেকে জাহাঙ্গীরকে অনেকবারই দেখেছে। তবে ওর মা জেসমিনের কথা মতো কোনোদিনই সে নিজ থেকে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করেনি। আর মনে মনে সে এটাও চিন্তা করেছিল যে তার মায়ের প্রপার সম্মানটা জাহাঙ্গীর দেয়নি, আর ঠিক এই কারণেই হয়তোবা ওদের ডিভোর্সটা হয়ে গিয়েছিল। তবে এখন বাবার সাথে দেখা করে এশার মনে হচ্ছিল যে ও অনেক বড় ভুল করে ফেলেছে। বাবার সাথে অনেক আগেই তার দেখা করাটা উচিত ছিল। তারপর আজকে রাত্রেবেলাতে নিজের বাড়িতে এশাকে দাওয়াত দিয়েই চলে যায় জাহাঙ্গীর। যদিও এশা তার বাবা জাহাঙ্গীরের থেকে আলাদা বড় হয়েছে, তারপরেও বাবার তো কিছু বৈশিষ্ট্য থাকেই মেয়ের মধ্যে। ওই কফি শপটার মধ্যে একটা কফির দাম এসেছিল 350 টাকা। এই ব্যাপারটাতে অনেক খেপে যায় এশা এবং চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। এশাকে এমন কর্মকাণ্ড দেখে জাহাঙ্গীর আর বুঝতে বাকি থাকে না এটা আসলেই আমার মেয়ে, আর আমার মতোই ঠিক হিসেবই হয়েছে। সেখান থেকে বাড়ি চলে আসার পরে জাহাঙ্গীর তার স্টাফদের সাথে অনেক ভালো ব্যবহার করে। ওর সকল স্টাফদের ছুটি এবং বেতন দুইটাই বাড়িয়ে দেয়। যদিও চাঁদ রাতটা পার হয়ে গেছে, তারপরেও ঈদের দিন রাত্রেবেলাতে জাহাঙ্গীর ওর বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেমনটা প্রতি চাঁদ রাতেই করতো ওর মামাতো ভাই মোবারক। আর সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এলাকার সেই ব্যান্ড দলটাকে। নিজের ভাগ্নেকে এতদিন ওর থেকে দূরে সরিয়ে রাখলেও আজকে তার বুকে জড়িয়ে নেয়। সাথে সাথে জাহাঙ্গীর এটাও সিদ্ধান্ত নেয় যে এই মোবারক ভিলার কোনোভাবেই সে ডেভেলপারকে দিবে না। সে যতদিন বেঁচে থাকবে এটা এইভাবেই থাকবে। আর মেয়ের জন্য নিজের ক্যাটারিং সার্ভিস থেকে সাজিয়ে আনে বিশাল আকৃতির এক থালি, যেটার মধ্যে ছিল পোলাও, কোরমা, রোস্ট আরও কত কি। আজকে প্রথমবারের মতো বাবা মেয়ে একসাথে ডিনার করে। সবকিছু খুব ভালোভাবেই হতে থাকে। তারপরই দেখা যায় 3 জন ভূতে একটা মিটিংয়ে বসে। আসলে ঢাকা শহরের পুরনো বাড়িগুলোর চিপায় চাপায় ভূতেদের বসবাস। এই বাড়িগুলো ভেঙে ডেভেলপাররা নতুন বড় বড় বিল্ডিং তুলে ফেলে। তখন ভূতদের জন্য বসবাস করা কঠিন হয়ে ওঠে। জাহাঙ্গীরও যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তার বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিবে,
তখন ভূতেরা নড়ে চড়ে বসেছিল। তারপর এক রাতের মধ্যে জাহাঙ্গীরকে এত সব ব্যাপার স্যাপার দেখালো যেগুলোতে বদলি হয়ে গেল জাহাঙ্গীর। পুরোটাই যেন একজন ভিন্ন মানুষ। খাইস্টা জাহাঙ্গীর থেকে হয়ে উঠল শুধু জাহাঙ্গীর, বা বলা যায় দানবীর জাহাঙ্গীর। আর এই বাড়িটা ডেভেলপারকে দেওয়ার সিদ্ধান্তটাও বাতিল করে দিল। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। আমার কাছে তো মনে হয়েছে বাংলা সিনেমার হিস্টোরিতে ওয়ান অফ দ্য বেস্ট মুভি এই উৎসব। আর যদি এই উৎসবের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই হলে গিয়ে দেখবে, কারণ এই 15-20 মিনিটে তো কোনোভাবেই সিনেমার মূল মজা তোমরা পাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই উৎসব সিনেমার এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।